আমাদের সহকর্মী সতীর্থ কর্মকারের সঙ্গে আমরা যুক্ত হব ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা ও মধ্যপ্রাচ্য উত্তেজনা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে প্রথমেই আসলে যে বিষয়টি জানতে চাই, ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার আপনার কাছে কি তথ্য আছে সবশেষ? মিম, শনিবার যেটি হয়েছে সেটি হচ্ছে, প্রথমে তো আমরা জানি যে গত শুক্রবার থেকেই ইসরায়েল আসলে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল এবং তারপরে ইরান রিটালিয়েট করতে শুরু করে। ট্রু প্রমিস 3 নামে তারা একটি অভিযান শুরু করে এবং সবশেষ যেটি হয়েছে গতকালকে অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকে শনিবার মধ্যরাতে দফায় দফায় দুই পক্ষই হামলা করেছে। তবে সবশেষ হামলাটি করেছে ইরান। তেহরানের শাহরান একটি তেল স্থাপনা আছে, তেল ডিপো আছে, সেখানে হামলার জবাবেই আসলে ইরান এই হামলাটি করেছে। ইরান যে হামলাটি করেছে সেটি করেছে ইসরায়েলের হাইফা নামে একটি শহর আছে, সে শহরে বন্দর আছে, সেই বন্দর লক্ষ্য করে এবং সেখানে একটি তেল মজুদের জায়গা আছে, স্থাপনা আছে, সেটি লক্ষ্য করে। এটি ছাড়াও ইরান হামলা করেছে তেল আবিবে, হামলা করেছে জেরুজালেমে, উত্তর এবং মধ্য ইসরায়েলেরও বেশ কয়েকটি শহরে ইরান ব্যারেজ, মিসাইল, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এবং এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা সবশেষ যেটি জানি যে শুধুমাত্র শনিবার রাতের হামলায় এখনো পর্যন্ত ইসরায়েলি বাসিন্দারা মারা গেছেন মোট 12 জন। এবং এই তথ্যটি কোনো কোনো গণমাধ্যম বলে আসছে যে 10 জন মারা গেছে। এই তথ্যটি নিয়ে কিছুটা বিতর্ক আছে যে আসলে 12 জন নাকি 10 জন। তবে অধিকাংশ গণমাধ্যমই বলছে শনিবার এক রাতের হামলায় 10 জন ইসরায়েলি মারা গেছে। এটি ছাড়াও আমি যে বলছিলাম মধ্য এবং উত্তর ইসরায়েলে যে হামলা হয়েছে সেই হামলায় বেশ কিছু ভবন ধসে গেছে। আমরা দেখেছি 8 তলা একটি ভবন ধসে গেছে ইসরায়েলের, এবং সেই ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের সংখ্যা কোনো কোনো গণমাধ্যম বলছে 30, কোনো কোনো গণমাধ্যম বলছে 35। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে এই 35 জনের মধ্যে অধিকাংশকেই উদ্ধার করা গেছে, আপাতত আটকে আছে 7 জন, যদি আন্তর্জাতিক গণমাধ্যম সংখ্যাটি 35ই বলছে। মিম, এটি ছাড়া আর যে ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা জানি সেটি হচ্ছে ইসরায়েলের যে হাইফা বন্দরে যে হামলাটি হয়েছে, এই হামলা সম্পর্কে বন্দর কর্তৃপক্ষ কোনো কিছু না জানালেও প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তাদের ভিডিও অ্যানালাইসিস করে আন্তর্জাতিক গণমাধ্যম বলার চেষ্টা করছে যে হাইফা বন্দরের যে নৌকা চলাচলের যে জায়গাটি অর্থাৎ বন্দরের যে কার্যক্রম সেটি ব্যাহত হয়েছে এবং বন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই হাইফা শহরের যে জ্বালানি স্থাপনাটি ছিল সেটির উপরিভাগও একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও বন্দর কর্তৃপক্ষ বা আইডিএফ কেউই এই ক্ষয়ক্ষতি সম্পর্কে তেমন কোনো নিশ্চিতভাবে তথ্য জানায়নি। মিম, সতীর্থ, কেন আসলে একে অপরের জ্বালানি স্থাপনা এবং তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে দুই দেশ? কি কারণ এর পেছনে? মিম, কারণটি বলছি, একটি তথ্য মিস করে গেছিলাম, সেটি হচ্ছে এই হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণটি হচ্ছে এখনো পর্যন্ত 2 দিনের হামলায় ইরানে মারা গেছে 80 জন এবং আহত হয়েছে প্রায় 800-রও বেশি বাসিন্দা। এবার প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই হামলাটি প্রথমে তো এয়ার স্ট্রাইকই হচ্ছিল, লক্ষ্যবস্তু ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল পরমাণু স্থাপনা, তারপরে ইসরায়েল কেন আসলে ইরানের এই শাহরান তেল ঘাঁটিতে হামলাটি করলো? এবং পাল্টা হামলায় ইরানও তো আসলে ওই তেল ঘাঁটি, জ্বালানি স্থাপনা, এই ধরনের জায়গায় হামলা করছে। এটির মূল কারণ হচ্ছে মডার্ন ওয়ার রেটরিকে যেটি বলা হয় যে এখন যখন কোনো যুদ্ধ হয় বা কোনো দুই দেশ অস্তিত্বের জানান দেয়া বলেন বা কোনো ধরনের সংঘাতে জড়ায়, তারা আসলে এক পক্ষ যে ধরনের হামলা করেছে অপর পক্ষও সেই ধরনের হামলাই করে। সুতরাং আমরা যদি প্রশ্ন করি যে ইসরায়েল কেন ইরানের তেল স্থাপনায় হামলা করলো, ইসরায়েলের বরাবরই লক্ষ্য ছিল যে ইরানের যে পরমাণু সক্ষমতা, তেল উৎপাদন কেন্দ্র, তেল পরিশোধনাগার, এই জায়গাগুলোতে যদি হামলা করা হয় তাহলে বিপর্যস্ত অর্থনীতির দেশটি আরও ঘুরে দাঁড়াতে পারবে না। এবং তেল স্থাপনায় হামলা হওয়া মানে তো ইরানের অর্থনৈতিকভাবে ইরান কিছুটা চাপে থাকা এবং তাদের যে সবথেকে বড় চালিকা শক্তি সেটিকে বিকল করে দেয়, অর্থাৎ ইরানকে ডিরেক্ট একটি চাপে রাখা। এটি ছিল ইসরায়েলের প্রধান উদ্দেশ্য, যে তারা তাদের সক্ষমতার জায়গাগুলোতে অ্যাটাক করবে। অন্যদিকে ইরান যখন পাল্টা অ্যাটাকটি করে, তারা ইসরায়েলের যে আমরা যে হাইফা বন্দর নিয়ে এত কথা বলছি, এই হাইফা বন্দরটি এই কারণেই গুরুত্বপূর্ণ। মিম, আপনি জানবেন যে এই তেল পরিশোধনাগার বা এই ধরনের বন্দরে যেটি থাকে সেটি হচ্ছে অনেক রাসায়নিক বিস্ফোরক পদার্থ যেগুলো আসলে তরল বা গ্যাস আকারে জমা থাকে। আপনি যদি এরকম কোনো বন্দরে সফল অ্যাটাক করতে পারেন এবং সেই হামলাটি যদি এই রাসায়নিক দ্রব্য পর্যন্ত পৌঁছায়, তাহলে একটি হামলা থেকে বড় ধরনের একটি বিস্ফোরণ হতে পারে। আসলে এটি ছিল, কোনো কোনো গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের মূল উদ্দেশ্য ছিল এই হাইফা বন্দরের যে তেজস্ক্রিয় বা বিস্ফোরক পদার্থগুলো আছে সেই পদার্থগুলো নষ্ট করে দেয়া, অথবা এই পদার্থগুলোর মাধ্যমে আরো একটি বড় বিস্ফোরণ ঘটানো। অর্থাৎ আপনি হামলাটি করলেন ছোট জায়গায়, কিন্তু যে জায়গায় হামলা করলেন সেখানে রাসায়নিক দ্রব্য আছে বলে সেই হামলার ব্যাপ্তি তো আরো বড় হবে। ছোট একটি ঘটনার মধ্যে দিয়ে বড় একটি অ্যাকশন নেয়া,
ইরান আসলে মূলত এই পরিকল্পনা করেই হাইফাতে হামলা চালিয়েছিল। উল্টো দিকে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল আসলে ইরানের যে সক্ষমতার জায়গা, তাদের জ্বালানি স্থাপনা, তাদের তেল পরিশোধনাগার এবং তার আগে যে হামলাটি হয়েছিল পরমাণু স্থাপনা, এই শক্ত ভিতগুলোকে নাড়িয়ে দেওয়ার জন্যই আসলে একজন আরেকজনের এই জ্বালানি সক্ষমতায় হামলা করছেন। সত্যি তো আমরা এই যে জ্বালানি স্থাপনায় হামলার কথা বলছি, তাতে কি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কোনোভাবে রয়েছে কিনা একটু জানাবেন, এবং সেক্ষেত্রে বিশ্বের জ্বালানি বাজারে কতটুকু এর প্রভাব পড়বে বলে আপনার কাছে মনে হয়? Hire Google TV, endless color, smart living. মিম, এই খবরটি আসলে গতকালকে ইরানের রাষ্ট্রীয় বেশ কয়েকটি গণমাধ্যম এটি বলার চেষ্টা করেছে যে ইরানে এই বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে যে তারা যদি মনে করে যে হরমুজ প্রণালী দিয়ে তাদের যে তেলবাহী জাহাজ আছে বা অন্য যে জিনিসগুলো আছে সেগুলো যদি ক্ষয়ক্ষতির একটি আশঙ্কা তারা দেখতে পায়, তাহলে সেটি বন্ধ হয়ে যাবে। এরকম একটি আশঙ্কা যখন তৈরি হলো বা এরকম একটি গুঞ্জন চহল চলছে, তখনই আমরা কিন্তু দেখলাম যে নিউ ইয়র্কের যারা তেল এবং তেলের দাম নিয়ে কাজ করেন এরকম বেশ কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক তারা জানালেন যে এই একদিনের আলোচনার ভিত্তিতে গেল শুক্রবার এই অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে যায় 5%। অর্থাৎ যেখানে তেলের দাম প্রতি ব্যারেল তেলের দাম ছিল $60 কিছু কাছাকাছি একটি বিষয়, সেটি প্রায় $70 কাছাকাছি চলে যায় অপরিশোধিত এক ব্যারেল তেলের দাম। এবং এই তেলের দামটি এতটাই ফ্ল্যাকচুয়েট করেছে যে ওই শুক্রবার থেকে শনিবার 24 ঘন্টার মধ্যে মোট সর্বোচ্চ 13% পর্যন্ত এই দামটি আসলে ওঠানামা করেছে। সুতরাং এই যে প্রণালী বন্ধ হবে, এই ঘোষণা আসার সাথে সাথেই তো বিশ্বে তেলের বাজারে এক ধরনের টালমাটাল পরিস্থিতি চলছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ওমান এবং ইরানের মধ্যবর্তী একটি পথ, সেটি হচ্ছে এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে কিন্তু পরিশোধিত তেল সারা বিশ্বের নানান জায়গায় পৌঁছায়। স্পষ্ট ভাষায় বলা যায় মধ্যপ্রাচ্য সারা পৃথিবীতে যে অপরিশোধিত এবং পরিশোধিত তেল রপ্তানি করে সেটি আসলে দাঁড়িয়ে আছে এই প্রণালীর উপরে। 2019 সালের একটি তথ্য অনুযায়ী প্রতিদিন 1,90,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে পাস হয়। সুতরাং ইরান যদি মনে করে যে এই প্রণালীতে কোনো ধরনের হামলা হতে পারে, এই প্রণালীতে এই তেল বহনকারী জাহাজে অ্যাটাক হতে পারে, তখন আসলে ইরান তাদের স্বার্থে এই প্রণালীটি বন্ধ করবে। দ্বিতীয় দিকে এটি তো আসলে অন্যান্য দেশের উপর একটি চাপও হবে। বিশ্ববাজারে যদি এ কারণে তেলের দাম বেড়ে যায়, তাহলে যে দেশগুলো ভুক্তভোগী হবে তারা নিশ্চয়ই এই বিষয়টি পয়েন্ট আউট করবেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে এই তেলের দাম এখন ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে ইসরায়েল যেন বা ইরানের প্রতিপক্ষ কোনো শক্তি যেন এই হরমুজ প্রণালীতে হামলা না করে বা ইরানকে চাপে না রাখে, সেটির জন্য আসলে মধ্যপ্রাচ্যের তেলের ভোক্তারা ইসরায়েলকে চাপ দিতে পারেন, পরোক্ষভাবে মিত্র শক্তি আমেরিকাকে চাপ দিতে পারেন যে তেলের বাজার নিয়ন্ত্রণের জন্য আসলে দুপক্ষের মধ্যে একটি শান্তি বা এক ধরনের স্থিতিশীলতা আনা প্রয়োজন। সুতরাং এই কারণেই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মিম, বা তেলের দাম এভাবে বাড়ছে এই প্রণালী বন্ধ করে দেওয়ার খবরে। আরেকটু জানতে চাই, আন্তর্জাতিক বিশ্লেষকরা পরমাণু হামলার আশঙ্কাও কিন্তু কোনোভাবে উড়িয়ে দিচ্ছেন না। তারা বলছেন পরমাণু হামলাও কিন্তু হতে পারে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? মিম, প্রথম যেদিন আসলে শুক্রবার ভোর রাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে ইসরায়েল, তখন একটি ন্যারেটিভ আন্তর্জাতিক গণমাধ্যমে তৈরি হয়েছিল, সেটি হচ্ছে এই হামলাটি ইরানকে বাধ্য করলো একটি পরমাণু অস্ত্র তৈরি করতে। আমরা আগেই জানি যে ইসরায়েল একটি পরমাণু শক্তিধর দেশ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দেখিয়েছে যে 80 থেকে 90টি পরমাণু অস্ত্র এরই মধ্যে ইসরায়েল তৈরি করে ফেলেছে। অন্যদিকে ইরান সম্পর্কেও পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্করা এই কথা বলে থাকেন যে ইরানেরও আসলে পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু অস্ত্র থাকা বা না থাকা সেটি তো আসলে ইরান তো এ বিষয়ে কোনো নির্ধারিতভাবে তারা তো বিষয়টি পরিষ্কার করে না, কিন্তু এটি ইরান জানায় বা এটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বোঝা যায় যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং তাদের যে পরমাণু প্রকল্প সেটির যে অগ্রগতি, সেখান থেকে খুব কম সময়ের ব্যবধানে তারা চাইলে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। সুতরাং দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং দেশের আক্রমণটি শুরু হলো যখন পরমাণু স্থাপনায় হামলা করে, তখন পরমাণু যুদ্ধের একটি সম্ভাবনা, একটি আশঙ্কা তো বিশ্লেষকরা দেখবেনই। তবে এক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলে রাখা ভালো যে পরমাণু যুদ্ধ বিষয়টি আসলে এতটি সহজও না যে দুটি দেশ চাইলো বা একটি দেশ মনে করলো বলে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করলো। পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রেও এরকম এক ধরনের ম্যান্ডেট আছে, এক ধরনের নিয়ম আছে যে আপনার ভূখণ্ডে যদি কেউ পরমাণু অস্ত্র দিয়ে হামলা করে তবেই আপনি হামলা করতে পারবেন। এই ধরনের ট্রিটিতেও অনেক দেশ স্বাক্ষর করা থাকে। সুতরাং পরমাণু হামলার দিকে এটি আশঙ্কা করা যেমন যায়, তেমন এটিও মাথায় রাখতে হবে যে ইরান এবং ইসরায়েল যদি আসলে পরমাণু যুদ্ধে জড়ায় তাহলে বিশ্বের একটি বৃহৎ অংশ এর কারণে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই দুটি দেশের সাথে যাদের মিত্রতা আছে তারাও তো আসলে জোটভুক্তভাবে এটিকে ঠেকানোর চেষ্টা করবেন। সোজা কথায় যদি ইরান আর
ইসরায়েলের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়, সেখানে তো আমেরিকারও ভূমিকা আছে, সেখানে রাশিয়ারও ভূমিকা আছে। এই দুটি দেশও তো পারমাণবিকভাবে শক্তিধর দেশ। এই বিশ্বমোড়লরা কি চাইবেন যে এই দুটো দেশের কারণে পৃথিবীতে একটি পরমাণু যুদ্ধের মতো যুদ্ধ তৈরি হোক, যেটি সবাই এড়ানোর চেষ্টা করছেন বা এই যুদ্ধে তারাও জড়িয়ে পড়েন? সেটিতে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাওয়া মিম। সুতরাং এটির আশঙ্কা তৈরি হলো শেষ পর্যন্ত সম্ভবত যারা পরাশক্তি আছেন তারা চাইবেন যে পরমাণু যুদ্ধের দিকে এই দুই দেশ না আগাক মিম। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের এখন বিদেশের আয়োজনে যুক্ত হবার জন্য।